where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, আমি মকিতুর রহমান, টিচার ইন এসি ইনস্টিটিউশন, সাবজেক্ট হিস্ট্রি। এর আগের দিন তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাসে তোমাদের বাংলায় কিভাবে নবাবী আমলের সূচনা হয়, সিরাজের সঙ্গে কোম্পানির বিরোধ, তার পরিণতিতে পলাশীর যুদ্ধ, মীর জাফরের সিংহাসন লাভ, মীর কাসিমের সাথে ইংরেজদের বিরোধ এবং বক্সারের যুদ্ধ। বক্সার এবং পলাশীর যুদ্ধের মধ্যে কি পার্থক্য ছিল, এই সমস্ত বিষয়গুলি আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে দেওয়ানি লাভ করে এবং বাংলার সমাজ ও অর্থনীতিতে এর ফল কি হয়েছিল। 1764 সালে বক্সারের যুদ্ধে ভারতবর্ষের 3 মিলিত শক্তি, বাংলার মীর কাসিম, অযোধ্যার সুজাউদ্দৌলা এবং দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম, এই 3 সম্রাটের মিলিত জোট বক্সারের প্রান্তরে ইংরেজদের কাছে পরাজিত হয়। এই 3 শক্তি ইংরেজদের কাছে পরাজিত হওয়ার পরে সমগ্র উত্তর ভারতে, বাংলা থেকে একেবারে দিল্লি পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এরপরে কোম্পানি দেওয়ানি লাভ করে। কোম্পানি দেওয়ানি লাভ করেছিল কতগুলি চুক্তির মধ্য দিয়ে। তার প্রথম চুক্তিটি নবাবের সাথে চুক্তি। বক্সারের যুদ্ধে পরাজয়ের পর, মীর কাসিমের পরাজয়ের পর মীর কাসিমকে বাংলার সিংহাসন থেকে অপসারিত করে বাংলার নবাব করা হয় মীর জাফরকে। কিছুদিনের মধ্যে মীর জাফর মারা যায়। মীর জাফর মারা গেলে তারই পুত্র নজমুদ্দৌলাকে বাংলার নবাব পদে অধিষ্ঠিত করা হয়।
নজমুদ্দৌলা বাংলার নবাব হওয়ার পর তিনি কোম্পানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির দ্বারা তিনি তার সমস্ত নিজামতি ক্ষমতা অর্থাৎ প্রশাসনিক ও সামরিক ক্ষমতা তিনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেন। বিনিময়ে কোম্পানি নবাবী শাসন পরিচালনার জন্য নজমুদ্দৌলাকে বার্ষিক 50 লক্ষ টাকা প্রদান করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ এই চুক্তির দ্বারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব নজমুদ্দৌলাকে তাদের হাতের পুতুলে পরিণত করে। দ্বিতীয় চুক্তিটি হয়েছিল এলাহাবাদের প্রথম সন্ধি। দ্বিতীয় চুক্তিটি কার সাথে হয়েছিল? দ্বিতীয় চুক্তিটি হয়েছিল অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, যেটিকে বলা হচ্ছে এলাহাবাদের প্রথম সন্ধি। এলাহাবাদের প্রথম সন্ধির শর্তানুযায়ী কি ঠিক হলো? এলাহাবাদের প্রথম সন্ধির শর্তানুযায়ী ঠিক হয় সুজাউদ্দৌলা কোম্পানির অনুগত মিত্রে পরিণত হবেন। দ্বিতীয়ত, সুজাউদ্দৌলা যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 50 লক্ষ টাকা প্রদান করবেন এবং অযোধ্যার সব থেকে দুটি অর্থনৈতিক সমৃদ্ধ রাজ্য কারা এবং এলাহাবাদ, এই দুটি প্রদেশ, অযোধ্যা রাজ্যের এই দুটি প্রদেশ, এই প্রদেশ দুটি সুজাউদ্দৌলা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেয়। এই হলো এলাহাবাদের প্রথম সন্ধি। নেক্সট আছে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি। এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কার মধ্যে হয়েছিল, কাদের সাথে? এলাহাবাদের দ্বিতীয় সন্ধি হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের। এই চুক্তির দ্বারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুজাউদ্দৌলার কাছ থেকে প্রাপ্ত কারা এবং এলাহাবাদ এই জেলা দুটি তিনি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে প্রদান করেন। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এই কারা এবং এলাহাবাদ জেলা লাভ করার কৃতজ্ঞতা স্বরূপ তিনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ান নিযুক্ত করেন। ঠিক হয়, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বিতীয় শাহ আলমকে বার্ষিক 26 লক্ষ টাকা প্রদান করবেন। বিনিময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ান নিযুক্ত হলেন। এইভাবে কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ান নিযুক্ত হলেন। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার অর্থনৈতিক বিভাগের প্রধান হিসেবে তারা রাজস্ব আদায় এবং রাজস্ব সংক্রান্ত মামলার বিচারের দায়িত্ব পেলেন। নেক্সট কি বলেছি আমি, এই যে কোম্পানি দেওয়ানি লাভ করল, এই দেওয়ানি লাভের ফল কি হয়েছিল বাংলার সমাজ এবং অর্থনীতিতে? এই দেওয়ানি লাভের ফলাফল কি হয়েছিল তার প্রথম পয়েন্ট দেখো, আইনগত বৈধতা প্রদান। আইনগত বৈধতা প্রদান। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 থেকে 1765 সাল পর্যন্ত
এই প্রায় 9 বছর ধরে বাংলায় যে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল অস্ত্রের দ্বারা, যুদ্ধের দ্বারা, তার কোনো আইনগত ভিত্তি ছিল না। কোম্পানি অস্ত্রের দ্বারা সিরাজকে, মির্জাফরকে, মীর কাসিমকে পরাজিত করে একের পর এক নবাবকে সিংহাসনে বসিয়েছেন। অর্থাৎ বাংলায় যে ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা তারা দখল করেছিলেন, তার কোনো আইনগত বৈধতা ছিল না। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছে দেওয়ানি লাভের মধ্য দিয়ে তারা গায়ের জোরে, অস্ত্রের জোরে বাংলায় যে রাজনৈতিক ক্ষমতা দখল করেছিলেন, সেই রাজনৈতিক ক্ষমতাকে দেওয়ানি লাভের মধ্য দিয়ে বৈধতা প্রদান করে দিলেন। তারা এর মধ্য দিয়ে বৈধতা প্রদান করতে চেয়েছিলেন তারা যে ক্ষমতা দখল করেছিলেন গায়ের জোরে, সেই ক্ষমতা দখলকে। কেননা তখন পর্যন্ত মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তিনি ছিলেন ভারতবর্ষের, কাগজে কলমে ভারতবর্ষের সর্বোচ্চ শাসক। কাজেই ভারতবর্ষের সর্বোচ্চ শাসক অর্থাৎ দ্বিতীয় শাহ আলমকে দিয়ে এই যে দেওয়ানি লাভ তিনি দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে কোম্পানি করল, এর মধ্য দিয়ে কোম্পানি তাদের এই বেআইনিভাবে যে ক্ষমতা অর্জন করেছিলেন সেই ক্ষমতার উপরে একটা স্ট্যাম্প, একটা ছাপ দ্বিতীয় শাহ আলমের লাগিয়ে নিলেন। এর মধ্য দিয়ে তারা তাদের এই ক্ষমতাকে আইনগত বৈধতা দিলেন। দ্বিতীয়ত, নবাবের ক্ষমতা হ্রাস। দেওয়ানি লাভের পর বাংলার নবাব নজমুদ্দৌলা তার সমস্ত প্রশাসনিক ক্ষমতা, নিজামতি এবং সামরিক ক্ষমতা কোম্পানির হাতে তুলে দিল। এর ফলে বাংলার নবাব তিনি কোম্পানির বেতনভোগী কর্মচারীতে পরিণত হন। এর ফলে বাংলার নবাবের প্রশাসন পরিচালনার দায়িত্ব ছিল, কিন্তু কোনো ক্ষমতা ছিল না। তিনি তার সমস্ত ক্ষমতা কোম্পানির হাতে সমর্পণ করেছিলেন। অন্যদিকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে প্রভূত ক্ষমতা ছিল, তারাই সমস্ত ক্ষমতার মালিক, কিন্তু তাদের হাতে কোনো দায়িত্ব ছিল না। এভাবে দেওয়ানি লাভের ফলে বাংলার নবাব পেল ক্ষমতাহীন দায়িত্ব, আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেল দায়িত্বহীন ক্ষমতা। নেক্সট, অর্থনৈতিক সমৃদ্ধি। দেওয়ানি লাভের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ান নিযুক্ত হলেন। অর্থাৎ কোম্পানি বাংলা সুবার অর্থনৈতিক বিভাগের তারা প্রধান হলেন। এর ফলে কোম্পানির আর্থিক সমৃদ্ধি বহুগুণে বেড়ে যায়। বাংলার রাজস্ব আদায়ের অধিকার কোম্পানি পাওয়ার ফলে কোম্পানি প্রভূত সম্পদের মালিক হয়। বিপুল পরিমাণ সম্পত্তি কোম্পানির হাতে চলে আসে। বিপুল সম্পত্তি কোম্পানির হাতে আসার ফলে কোম্পানি এই বিপুল পরিমাণ অর্থ বাণিজ্য, রাজ্য বিস্তার, সেনাদল গঠন প্রভৃতি কাজে তারা ব্যবহার করতে থাকে।
কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে ধীরে ধীরে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। কোম্পানি তার এই বিপুল সম্পদ, বিপুল অর্থকে ব্যবহার করে ভারতবর্ষের অন্যান্য ইউরোপীয় বণিক প্রতিষ্ঠান যারা ছিল তাদেরকে দমন করতে সক্ষম হয়। বাংলার এই সম্পদ ব্যবহার করে তারা সারা ভারতবর্ষে তাদের রাজনৈতিক আধিপত্য বিস্তারের পরিকল্পনা গ্রহণ করে। এবং আমরা যদি দেখি তাহলে দেখবো যে এই যে বাংলা থেকে দেওয়ানি লাভের পরে কোম্পানি ধীরে ধীরে মহীশূর, মারাঠা, উত্তর ভারতের রাজ্যগুলো, পাঞ্জাব, এইভাবে ধীরে ধীরে তারা সারা ভারতবর্ষে তাদের সাম্রাজ্যের জাল বিস্তার করে। এর সূচনা হয়েছিল এই বাংলা থেকে। এবং বাংলার এই যে ক্ষমতা তারা লাভ করলেন, বাংলার দেওয়ানি তারা লাভ করলেন, এই দেওয়ানি লাভের ফলে বিপুল পরিমাণ সম্পদ তাদের হাতে চলে আসে। এই সম্পদকে ব্যবহার করেই কোম্পানির ক্ষমতা উত্তরোত্তর বাড়তে থাকে। নেক্সট কি বলেছি? রাজস্ব আদায়ের অধিকার। দেখো, কোম্পানিকে দ্বিতীয় শাহ আলম বাংলার দেওয়ান নিযুক্ত করেন, যেটা আমি আগেই বললাম। সে সময়ে মুঘল আমলে প্রত্যেকটা সুবাতে দুজন উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। আমি নেক্সট আলোচনা আরো ডিটেলসে বলবো। দুজন উচ্চপদস্থ কর্মচারী নিয়োগ করেন। একজন কর্মচারী থাকতেন, একজন সুবাদার আর একজন দেওয়ান। সুবাদারের কাজ কি সেটা আমি পরে বলছি। দেওয়ানের কাজ ছিল রাজস্ব নির্ধারণ করা, রাজস্ব আদায় করা, রাজস্ব সংক্রান্ত মামলার বিচার করা। অর্থাৎ তিনি ছিলেন অর্থ বিভাগের প্রধান। কোম্পানিকে দ্বিতীয় শাহ আলম বাংলা, বিহার, উড়িষ্যার অর্থ বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করেন। তারা বাংলা সুবার রাজস্ব আদায়, রাজস্ব নির্ধারণ, রাজস্ব সংক্রান্ত মামলার বিচার করার অধিকার পায়। তারা বাংলা সুবার সর্বোচ্চ অর্থনৈতিক প্রশাসক হিসেবে নিযুক্ত হয়। নেক্সট, কোম্পানির মর্যাদা বৃদ্ধি। দেওয়ানি লাভের ফলে কোম্পানি তার ক্ষমতাকে যে আইনগত বৈধতা প্রদান করেন দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে 26 লক্ষ টাকার বিনিময়ে। দেওয়ানি লাভের ফলে কোম্পানির মর্যাদা বহু গুণে বেড়ে যায়। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের দেশীয় রাজারা কোম্পানিকে সমীহ করতে থাকে, কোম্পানিকে শ্রদ্ধা জানাতে থাকে। অন্যদিকে এই কোম্পানি বাদে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাদে ভারতবর্ষে আরো অন্যান্য ইউরোপীয় বণিক প্রতিষ্ঠান যারা ছিল, ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ, ডেনমার্ক, ডাচ, এ সমস্ত বণিক প্রতিষ্ঠান যারা ছিল তারাও কোম্পানিকে সমীহ করতে থাকে। তাদের চোখে কোম্পানির মর্যাদা বহু গুণে বেড়ে যায়। নেক্সট, ইউরোপীয়দের দমন। কোম্পানি দেওয়ানি লাভের ফলে দেওয়ানি লাভের ফলে কোম্পানির ক্ষমতা, কোম্পানির মর্যাদা বহু গুণে বেড়ে গেল। কোম্পানির ক্ষমতা, কোম্পানির মর্যাদা বেড়ে গেলে ভারতবর্ষে অন্যান্য ইউরোপীয় বণিক প্রতিষ্ঠান যারা ছিল তারা কোম্পানিকে ঈর্ষা করতে থাকে। কোম্পানির এই ক্ষমতা বৃদ্ধি তাদের মনোপুত হয়। তারা কোম্পানির এই ক্ষমতা বৃদ্ধির বিরোধিতা করতে থাকে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুকৌশলে সমস্ত বণিক প্রতিষ্ঠানগুলিকে, ইউরোপের অন্যান্য বণিক প্রতিষ্ঠানগুলিকে তারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্র থেকে ধীরে ধীরে তারা দূর করে দেয় এবং
ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে একমাত্র ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টিকে থাকে। অন্যান্য সমস্ত বণিক প্রতিষ্ঠান তারা ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য থেকে তারা ধীরে ধীরে অপসারিত হয়। এইভাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর বাংলার রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। কোম্পানি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে আমাদের বলতে হয় যে দেওয়ানি লাভের ফলে কোম্পানির বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়। নেক্সট আমরা দেখি কি বলেছি, দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা ও তার ফল। দ্বৈত শাসন ব্যবস্থা কি? দ্বৈত শাসন ব্যবস্থা কাকে বলে? মুঘল আমলে সারা ভারতবর্ষকে 15টি সুবায় ভাগ করেন মুঘল সম্রাট আকবর। এটা কারো মতে 13টা, কারো মতে 15টা সুবাই আকবর সারা ভারতবর্ষকে ভাগ করেন। পরবর্তীকালে ঔরঙ্গজেব বিজাপুর এবং গোলকুন্ডা দখল করার পর সুবার সংখ্যা বেড়ে হয় 17। প্রত্যেকটি সুবাই 2 জন করে উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন। একজন সুবাদার আর একজন দেওয়ান। সুবাদারের কাজ কি ছিল? সুবাদারের কাজ ছিল বাংলা সুবার প্রশাসনিক বিষয় দেখাশোনা করা, বাংলা সুবার প্রতিরক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা, প্রশাসন পরিচালনা, সেনাদল গঠন প্রভৃতি বিষয়গুলির দেখাশোনা করতেন সুবাদার। অন্যদিকে বাংলা সুবার দেওয়ান, অর্থাৎ দেওয়ানের কাজ কি ছিল? প্রত্যেকটা সুবার দেওয়ান ছিলেন অর্থ বিভাগের প্রধান। তার কাজ ছিল রাজস্ব আদায় করা, রাজস্ব নির্ধারণ করা এবং রাজস্ব সংক্রান্ত মামলার বিচার করা। তোমরা দেখবে যে প্রত্যেকটা কোর্টে 2 ধরনের আদালত থাকে, একটা হচ্ছে ফৌজদারি, একটা দেওয়ানি। ফৌজদারি মামলার বিচার করতেন সুবাদার, দেওয়ানি মামলার বিচার করতেন দেওয়ান। অর্থাৎ প্রত্যেকটা সুবাই এই 2 জন উচ্চপদস্থ কর্মচারী থাকতেন এবং কেউ কারোর সাথে কারো সম্পর্ক ছিল না। প্রত্যেকে মুঘল সম্রাটের অধীনে তারা কাজ করতেন। ঔরঙ্গজেব বাংলা সুবার দেওয়ান নিযুক্ত করেন মুর্শিদ কুলি খাঁকে। মুর্শিদ কুলি খাঁ ঔরঙ্গজেব যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি বাংলার দেওয়ান হিসেবেই কাজ করেছেন। ঔরঙ্গজেব মারা যাওয়ার পরে মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে ভাঙ্গন ধরে যায়। মুঘল সম্রাটদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে প্রাদেশিক শাসনকর্তারা নিজ নিজ অঞ্চলে স্বাধীনতা ঘোষণা করেন। 1717 সালে মুর্শিদ কুলি খাঁ নিজেকে বাংলার দেওয়ান এবং সুবাদার হিসেবে ঘোষণা করেন। অর্থাৎ তিনি দেওয়ানি এবং নিজামতি 2টা ক্ষমতায় নিজের হাতে তুলে নেন। 1717 সালের পরে বাংলায় কার্যত এই 2 বিভাগের আর কোনো অস্তিত্ব ছিল না। বাংলার নবাবরাই ছিলেন বাংলার সর্বময় কর্তা। কোম্পানি দেওয়ানি লাভের পর বক্সারের যুদ্ধে কোম্পানি পরাজিত হলো। পরাজিত হওয়ার পর তারা কি করলো?
আমি আগের কোশ্চেনে আলোচনা করলাম তোমাদের দেওয়ানি লাভে, যে মুঘল তারা বাংলার নবাব নজমুদ্দৌলার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন 1765 সালের 20 ফেব্রুয়ারি। 1765 সালের 20 ফেব্রুয়ারি তারা একটা চুক্তি স্বাক্ষর করেন। সেই চুক্তিতে ঠিক হয় যে নবাব নজমুদ্দৌলা কোম্পানির বৃত্তিভোগী বেতনভোগী কর্মচারীতে পরিণত হবেন। তিনি তার সমস্ত ক্ষমতা, নিজামতি ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা কোম্পানির হাতে তুলে দিলেন এবং কোম্পানি তাকে প্রশাসন পরিচালনার জন্য বার্ষিক 50 লক্ষ টাকা প্রদান করার সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ নজমুদ্দৌলা সমস্ত প্রশাসনিক ক্ষমতা কোম্পানির হাতে তুলে দিল। অন্যদিকে ওই বছরই 1765 সালের 12 আগস্ট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে এলাহাবাদের দ্বিতীয় সন্ধির শর্ত অনুযায়ী মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে বাংলার দেওয়ান নিযুক্ত করল। এর ফলে কোম্পানি বাংলার দেওয়ান নিযুক্ত হলেন। তিনি বাংলার অর্থ বিভাগের প্রধান হলেন। নবাব আগেই নিজামতি ক্ষমতা কোম্পানির হাতে তুলে দিয়েছে, ফেব্রুয়ারি মাসে বলে দিলাম। আগস্ট মাসে দ্বিতীয় শাহ আলম কোম্পানিকে বাংলার অর্থ বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করলেন, দেওয়ান নিযুক্ত করলেন। অর্থাৎ কোম্পানি দুটো, নিজামতি এবং দেওয়ানি, দুটো ক্ষমতাই কোম্পানির হাতে চলে এলো। কোম্পানি উভয় বিভাগের প্রধান হলেন, কিন্তু কোম্পানি এই দায়িত্ব সরাসরি নিজের হাতে নিলেন না। কোম্পানি এই গুরু দায়িত্ব নিজের হাতে নিলেন না। কেন নিলেন না? তার পিছনে কতগুলি কারণ ছিল। প্রথম কারণ, যে বাংলার ভাষা, রীতিনীতি, প্রশাসনিক ব্যবস্থা এ সম্পর্কে কোম্পানির কোনো ধারণা ছিল না। বাংলার প্রশাসনিক ব্যবস্থা, রীতিনীতি, বাংলা ভাষা এ সম্পর্কে কোম্পানির কোনো ধারণা না থাকায় কোম্পানি কি করলো? এই দায়িত্ব নিজের হাতে নিল না। দ্বিতীয় কারণ ছিল যে বাংলা সুবার প্রশাসন পরিচালনা করার মতো বিপুল সংখ্যক কর্মচারী কোম্পানির হাতে ছিল না। তৃতীয়ত, কোম্পানির মনে হয়েছিল যে কোম্পানি যদি এক্ষুনি বাংলা সুবার প্রশাসনিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিজের হাতে তুলে নেয়, তাহলে অন্যান্য বণিক প্রতিষ্ঠান তারা কোম্পানির প্রতি ঈর্ষান্বিত হতে পারে। এই সমস্ত কারণে কোম্পানি বাংলা সুবার সমস্ত ক্ষমতা পাওয়া সত্ত্বেও নিজের হাতে নিল না। কোম্পানি কি করলো? নবাবের অধীনেই দুজন উচ্চপদস্থ কর্মচারী নিয়োগ করলো। কোম্পানি নবাবের অধীনে দুজন যে উচ্চপদস্থ কর্মচারী নিযুক্ত করলেন, এদেরকে বলা হলো কি? নায়েব নাজিম বা নায়েব সুবা। কোম্পানি নবাবের অধীনে দুজন উচ্চপদস্থ কর্মচারী নায়েব নাজিম নিযুক্ত করলেন। কোম্পানি বাংলার জন্য নিযুক্ত করলেন কাকে? কোম্পানি বাংলায় নিযুক্ত করলেন রেজা খাঁ। রেজা খাঁ এবং বিহারে নিযুক্ত করলেন সীতাব রায়। রেজা খাঁ এবং সীতাব রায় নামে দুজন উচ্চপদস্থ কর্মচারী, যাদের বলা হলো নায়েব নাজিম, নিযুক্ত করলেন। এই দুজন কর্মচারী নবাবের অধীনে কাজ করলেও এদেরকে নিয়ন্ত্রণ করত কোম্পানি। তার ফলে এই দুজন উচ্চপদস্থ কর্মচারীর কাজই ছিল কি? না, এদের মূল লক্ষ্য ছিল কোম্পানির স্বার্থ রক্ষা করা। এদের লক্ষ্য ছিল কোম্পানির স্বার্থ কিভাবে রক্ষিত হয়
সেটা দেখা। নবাব এদের নিয়ন্ত্রণ করতে পারত না। নিচু স্তরে বাংলার প্রশাসন পরিচালনার দায়িত্ব ছিল কাদের উপরে? নবাবের কর্মচারীদের উপরে। বাস্তবে সমস্ত প্রশাসন নবাবের নামে পরিচালিত হলেও নবাবের হাতে কার্যত কোনো ক্ষমতা ছিল না। সমস্ত ক্ষমতা কোম্পানির হাতে চলে যায় এবং বাংলার সর্বত্র আধিপত্য প্রতিষ্ঠা করত কারা? বাংলার সর্বত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয় কোম্পানি এবং তার লোকেদের। ফলে নবাবের হাতে প্রশাসন পরিচালনা করার গুরু দায়িত্ব থাকলেও তার হাতে কার্যত কোনো ক্ষমতাই ছিল না। তিনি ছিলেন ঠুটো জগন্নাথ, কোম্পানির হাতের পুতুল। অন্যদিকে কোম্পানির হাতে প্রভূত ক্ষমতা ছিল। তিনি বাংলার সমস্ত ক্ষমতা নিয়ন্ত্রণ করতেন, কিন্তু প্রশাসন পরিচালনার দায়িত্ব তার হাতে ছিল না। প্রশাসন পরিচালনার দায়িত্ব সে নেয়নি। এভাবে দেওয়ানি লাভের পরে বাংলার গভর্নর রবার্ট ক্লাইভ বাংলায় এক অদ্ভুত ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। কোম্পানি এবং বাংলার নবাবের মধ্যে দ্বিমুখী শাসন ব্যবস্থা চালু হয়। এই দ্বিমুখী শাসন ব্যবস্থাকে বলা হচ্ছে কি? দ্বৈত শাসন। এই ব্যবস্থা অনুযায়ী বাংলার নবাবের হাতে প্রচুর ক্ষমতা, বাংলার নবাবের হাতে প্রচুর দায়িত্ব, কিন্তু নবাবের কার্যত কোনো ক্ষমতা ছিল না। সমস্ত ক্ষমতা ছিল কার হাতে? সমস্ত ক্ষমতা ছিল কোম্পানির হাতে। অন্যদিকে কোম্পানি হাতে প্রচুর ক্ষমতা ছিল, কিন্তু কোনো দায়িত্ব ছিল না। অর্থাৎ বাংলার নবাব পেল ক্ষমতাহীন দায়িত্ব, আর কোম্পানি পেল দায়িত্বহীন ক্ষমতা। এই অদ্ভুত ধরনের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাকে বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। 1765 সালে দেওয়ানি লাভের পর রবার্ট ক্লাইভ বাংলায় এই অদ্ভুত ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। দেওয়ানি লাভের ফল কি হয়েছিল বাংলার ইতিহাসে? প্রথম দেখো, অর্থনৈতিক শোষণ। দেওয়ানি লাভের ফলে বাংলায় প্রবল অর্থনৈতিক শোষণ শুরু হয়। রেজা খাঁ এবং সীতাব রায় এবং তার অধীনস্থ রাজস্ব আদায়কারী কর্মচারী যারা ছিলেন, তাদের প্রধান লক্ষ্য ছিল কি? বাংলার কৃষকদের সর্বস্ব শুষে নিয়ে কোম্পানিকে খুশি করা। তাদের লক্ষ্য ছিল কি? কোম্পানিকে খুশি করা। সে কারণে বাংলার কৃষকদের উপরে রাজস্ব আদায়ের নামে চরম নির্যাতন শুরু হয়। বাংলাতে অর্থনৈতিক শোষণ প্রবলভাবে বৃদ্ধি পায়। আমরা যদি একটা পরিসংখ্যান দিয়ে দেখি তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। 1764-65 সালে দেওয়ানি লাভের ঠিক আগের বছর 64-65 সালে বাংলা থেকে রাজস্ব আদায় হয় কত? 1,13,00,000 টাকা। 1,13,00,000 টাকা। ঠিক এক বছর পর, কোম্পানি দেওয়ানি লাভের এক বছর পর 1765-66 সালে রাজস্ব আদায় হয় কত? 2,20,00,000 টাকা। অর্থাৎ তাহলে কি বললাম আমি? যে দেওয়ানি লাভের আগের বছর রাজস্ব আদায় হতো কত? 1,13,00,000 টাকা। দেওয়ানি লাভের ঠিক পরের বছর রাজস্ব আদায় প্রায় দ্বিগুণ হয়ে যায়। রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়ায় 2,20,00,000 টাকা।
এই যে বিপুল পরিমাণ রাজস্ব বাংলার কৃষকদের কাছ থেকে আদায় করা হয়, এর ফলে কৃষকদের উপরে চরম নির্যাতন শুরু হয় রাজস্ব আদায়ের নামে। বাংলার কৃষকদের জীবনে সর্বনাশ নেমে আসে, বাংলার কৃষি ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। নেক্সট, কৃষকদের উচ্ছেদ। মুঘল আমলে এবং নবাবী আমলেও বাংলার কৃষকদের জমি থেকে উচ্ছেদ করা হতো না। রাজস্ব দিতে না পারলেও কৃষকদের জমি থেকে উচ্ছেদ করা হতো না। কিন্তু দেওয়ানি লাভের পরে, দ্বৈত শাসনের পরে কোম্পানি কি করলো না, রাজস্ব আদায়ের নামে কৃষকদের উপরে অত্যাচার শুরু করলো। কোম্পানি সর্বোচ্চ রাজস্ব আদায় দানে প্রতিশ্রুতিবদ্ধ ইজারাদারকে বাংলার সমস্ত জমি ইজারা দিতে থাকে। বাংলায় কোম্পানি ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করে। এই ব্যবস্থায় যে ইজারাদার সব থেকে বেশি রাজস্ব দিত তাকে বাংলার জমি ইজারা দেয়া হলো। ইজারাদাররা উঁচু রাজস্ব দেওয়ার শর্তে কোম্পানির কাছ থেকে জমি ইজারা নিতেন। এই বিপুল পরিমাণ রাজস্ব ইজারাদাররাও দিতে পারত না, কিন্তু যেহেতু তারা কোম্পানির কাছে বিপুল পরিমাণ অর্থ প্রদানের শর্তে জমি ইজারা নিয়েছে, তাই ইজারাদাররা কৃষকদের উপরেও রাজস্বের হার বাড়িয়ে দিলেন। কৃষকদের উপরে রাজস্বের হার বাড়ালেই যে তারা সেই বিপুল পরিমাণ রাজস্ব দিতে সক্ষম হবে এমনটা কিন্তু নয়। এই বিপুল পরিমাণ রাজস্ব কৃষকরা দিতে সক্ষম হলেন না, রাজস্ব দিতে অনেকেই ব্যর্থ হলো। রাজস্ব দিতে কৃষকরা ব্যর্থ হলে ইজারাদাররা কৃষকদের জমি থেকে উচ্ছেদ করতে থাকে, যেটা এর আগে কখনোই হতো না। নেক্সট, বাংলার রাজস্ব ব্যবহার। কোম্পানি বাংলার দেওয়ান নিযুক্ত হলে কোম্পানির আর্থিক ক্ষমতা বহুগুণে বেড়ে যায়। কোম্পানির আর্থিক ক্ষমতা বেড়ে গেলে কোম্পানি একটি সিদ্ধান্ত নিল, কি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পূর্বে তাদের দেশ থেকে, ইংল্যান্ড থেকে বাণিজ্যের জন্য অর্থ নিয়ে আসতো। বাণিজ্যের জন্য তাদের দেশ থেকে অর্থ নিয়ে এসে সেই টাকা দিয়ে তারা পণ্য ক্রয় করে তাদের দেশে পাঠাতো। অর্থাৎ ব্যবসা বাণিজ্য করার জন্য তারা তাদের নিজেদের মূলধন নিয়োগ করত। এটা ছিল মোদ্দা কথা। কিন্তু 1765 সালের পরে কোম্পানি সিদ্ধান্ত নিল যে আর ব্যবসা করার জন্য লন্ডন থেকে তারা কোনো অর্থ নিয়ে আসবেন না। বাংলা থেকে যে অর্থ, যে রাজস্ব তারা সংগ্রহ করবেন, সেই অর্থ দিয়েই তারা পণ্য ক্রয় করে, সেই অর্থ দিয়ে তারা পণ্য ক্রয় করে তাদের দেশে পাঠাবেন। এর ফলে এবং লাভ যেটা হবে তা তাদের দেশেই সঞ্চিত হবে। এর ফলে কি হলো, লাভ এবং আসল দুটোই বাংলার থেকে ইংল্যান্ডে গিয়ে অর্থ জমা হতে থাকে। এ যেন মাছের তেলে মাছ ভাজা। বাংলার রাজস্ব থেকে বাংলার পণ্য ক্রয় করে তারা লন্ডনে পাঠাতে থাকলো এবং এই ব্যবস্থার ফলে বিপুল পরিমাণ অর্থ বাংলা থেকে ইংল্যান্ডে গিয়ে জমা হয়। কোম্পানির কর্মচারীরা বলছে তাদের এই শাসন ব্যবস্থা ছিল স্পঞ্জের মতন। স্পঞ্জে যেমন কি করে, জল শোষণ করে সেটা আবার ওই জলটা ধর অন্য জায়গায় নিংড়ে নেওয়া যায়। কোম্পানি কি করত, এই বাংলার থেকে রাজস্ব অর্থ সংগ্রহ করে নিয়ে গিয়ে তারা লন্ডনে জমা করতে থাকে। এর ফলে ইংল্যান্ডের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে ক্রমশ, আর বাংলার অর্থনৈতিক অবস্থা ক্রমশ অবনতি ঘটতে থাকে। নেক্সট, একচেটিয়া বাণিজ্য। দ্বৈত শাসনের পরে ইংরেজ কোম্পানি লবণ
তামাক, সুপারি এবং অন্যান্য কয়েকটি পণ্যের উপরে একচেটিয়া বাণিজ্যের অধিকার পায়। এই সমস্ত একচেটিয়া বাণিজ্যের অধিকার পায়, অর্থাৎ বাংলার বাণিজ্যে তারা একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে। বাংলার বাণিজ্যে কোম্পানির একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হলে অন্যান্য ইউরোপীয় বণিক প্রতিষ্ঠান এবং দেশীয় বণিকদের জীবনে সর্বনাশ নেমে আসে, কেননা তারা শুল্ক দিয়ে বাণিজ্য করত, আর কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করছে। এর ফলে জিনিসপত্রের দাম উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এই অসম প্রতিযোগিতার ফলে বাংলার দেশীয় বণিক এবং অন্যান্য ইউরোপীয় বণিক তারা আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যে পিছিয়ে পড়তে থাকে। বাংলার বাণিজ্য এবং অর্থনীতিতে কোম্পানির একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক গোলাম হোসেন বলছেন যে দ্বৈত শাসনের পরে বাণিজ্যের কোনো ক্ষেত্রে আর উন্মুক্ত ছিল না। বাণিজ্যের কোনো ক্ষেত্রে আর উন্মুক্ত ছিল না। বাণিজ্যের সমস্ত ক্ষেত্র হয় কোম্পানি, না হলে তার কর্মচারীদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। নেক্সট, লুণ্ঠন। দ্বৈত শাসনের সময় কোম্পানি এবং তার কর্মচারীরা বাংলায় অবাধ লুণ্ঠন শুরু করে। তাদের লুণ্ঠন এবং অত্যাচারে বাংলার মানুষ সর্বশান্ত হয়ে যায়। বাংলার অর্থনীতি ভেঙে পড়ে। বাংলাতে চরম অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয়। রবার্ট ক্লাইভ বলছেন, তার নিজের ভাষায় বলতে গেলে তিনি বলছেন, আমি শুধু এটুকুই বলতে পারি, পৃথিবীর কোনো দেশে এত বিশৃঙ্খলা, অরাজকতা, লুণ্ঠন, দুর্নীতি, ঘুষ এবং অত্যাচারের ঘটনা ঘটেনি যার লীলাক্ষেত্র ছিল এই বাংলাদেশ। এত কম সময়ে এত বিপুল পরিমাণ সম্পদ অবৈধ উপায়ে আর কোনো দেশ থেকে লুণ্ঠিত হয়নি। যে পরিমাণ অর্থ কোম্পানি এবং তার কর্মচারীরা ঘুষ, উৎকোচ, দুর্নীতির মধ্য দিয়ে উপার্জন করে তাদের দেশে পাঠাতে থাকে, বিপুল পরিমাণ সম্পদ জলস্রোতের ন্যায় বাংলা থেকে ইংল্যান্ডে জমা হতে থাকে, যেটা অর্থনীতিবিদরা বলছেন সম্পদের নির্গমন। নেক্সট কি বলছেন? দুর্নীতি। দ্বৈত শাসনকালে কোম্পানি এবং তার কর্মচারীরা ব্যাপক দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। কোম্পানির কর্মচারী বোল্টস তিনি বলছেন যে দ্বৈত শাসনের সময় কোম্পানি এবং তার কর্মচারীদের নির্যাতন এবং দুর্নীতিতে বাংলার মানুষের নাভিশ্বাস ওঠে। কোম্পানির কর্মচারীদের নির্যাতন, অত্যাচার এবং দুর্নীতি বাংলার মানুষকে সর্বশান্ত করে দেয়। নেক্সট, বিশৃঙ্খলা। দ্বৈত শাসন ব্যবস্থা বাংলার সমাজ এবং জনজীবনে প্রবল বিশৃঙ্খলা ডেকে আনে। ঐতিহাসিক জন কে বলছেন যে দ্বৈত শাসন ব্যবস্থা বিশৃঙ্খল শাসন ব্যবস্থাকে আরো বিশৃঙ্খল করে তোলে। মন্বন্তর। দ্বৈত শাসন ব্যবস্থা 1765 থেকে 1770 এই 5-6 বছর কোম্পানি এবং তার কর্মচারীরা এবং তাদের দোসর বাংলার নায়েব নাজিমরা তারা বাংলার মানুষের উপরে যে চরম অত্যাচার, চরম নির্যাতন চালায়, তার ফলে কোম্পানির দেওয়ানি লাভের মাত্র 5 বছরের মধ্যে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষের সৃষ্টি হয়। বাংলার ইতিহাসে এত বড় দুর্ভিক্ষ আজ পর্যন্ত হয়নি। বাংলা 1176 বঙ্গাব্দে 1770 সালে এই দুর্ভিক্ষ হয়েছিল। 1176 বঙ্গাব্দে এই দুর্ভিক্ষ হওয়ায় এর নাম হয় 76-এর মন্বন্তর। 76-এর মন্বন্তরের ফলে বাংলার গ্রামগুলোর 1/3 ভাগ শ্মশানে পরিণত হয়। লর্ড কর্নওয়ালিস 1786 সালে বাংলায় আসেন গভর্নর জেনারেল।
কর্নওয়ালিস বলছেন যে তিনি আসার পরে, অর্থাৎ মন্বন্তরের 17 বছর পরে, তিনি বলছেন যে তিনি যখন বাংলায় গভর্নর জেনারেল হয়ে আসেন তখনও দেখেন যে বহু সমৃদ্ধ গ্রাম জনশূন্য, জঙ্গলে পরিণত হয়ে আছে। গ্রামকে গ্রাম এই মন্বন্তরের কবলে পড়ে উজাড় হয়ে যায়। বাংলার সমাজ, বাংলার অর্থনীতি, বাংলার জনজীবনে এক ভয়াবহ বিপর্যয় নেমে আসে। কোম্পানি এই যে অরাজকতা, এই অরাজকতা ইংল্যান্ডে ব্রিটিশ পার্লামেন্টকে আতঙ্কিত করে তোলে এবং ইংল্যান্ডের এর বিরুদ্ধে প্রবল সমালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত 1772 সালে ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল হয়ে এলে তিনি এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। সময় আছে।